Welcome to Vidyabhuvan Institute for Competitive Exam. Today in this session we are going to see the current affairs of 4th February of 2025. তো আজকের ডেটের যে হিন্দু নিউজ পেপারে যে ইম্পর্টেন্ট আর্টিকেলস গুলো রয়েছে যেগুলো আমাদের এক্সাম প্রসপেক্টে অ্যানালাইসিস ম্যানার্সে যেগুলো আমাদেরকে জানা বোঝা দরকার সেই সমস্ত আর্টিকেলস গুলো নিয়ে আমি আলোচনা করছি। তো যারা তোমরা ভিডিওটি দেখছো তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও। ওকে, রাইট। ফার্স্ট আর্টিকেল কি বলেছে, অ্যামাইড গ্লোবাল টেমাল্ট রুপিস ব্রিচেস 87 এগেনস্ট ডলার। তো এই আর্টিকেলটার যে মেইন থিমস, যে মূল বক্তব্য, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান রুপির যে ভ্যালু সেটা ইউএসডি অর্থাৎ যেটা ডলার, সেই ডলার্সের রেসপেক্টে সেটা কি হচ্ছে, ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু কম হচ্ছে। ওকে, তো Indian unit slams 49 paisa on first day on trading after Trump's tariffs on Canada, Mexico, and China. Finance Ministry official hints Central is unfazed, term it an uncertainty to be dealt with. Okay, তো মেইন যে বক্তব্য সেটা হচ্ছে এটাই যে ইন্ডিয়ান রুপির যে ভ্যালু সেটা ইউএসডির রেসপেক্টে সেটা কি হচ্ছে, কম হচ্ছে। বর্তমানে আজকের ডেটে দাঁড়িয়ে 100 INR অর্থাৎ 100 রুপিস ইজ ইকুয়াল টু 87.12 ইউএসডি। তো এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলে মেইনলি যেটা বলা হয়েছে যে ইন্ডিয়ান রুপির যে ভ্যালু কমছে, সেই কোনো কারেন্সির যে ভ্যালু কমা সেটাকে ইকোনমিক্সের টার্মে বলা হচ্ছে ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন। আর কোনো কারেন্সির যখন ভ্যালু ইনক্রিজ হয় সেটাকে বলা হয় অ্যাপ্রিসিয়েশন। রাইট, ইকোনমিক টার্মস এটাকে মনে রাখতে হবে। তো এই আর্টিকেলের উপরে ডিপেন্ড করে আমরা এই কোশ্চেন্স গুলোকে আজকে আমরা দেখে নেবো, যার মধ্যে দিয়ে আমাদের এই আর্টিকেলস গুলো টোটালটাই ক্লিয়ার হয়ে যাবে। এই আর্টিকেলসে যেটা বলতে চেয়েছে সেই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। রাইট, তো ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ডিপ্রিসিয়েশন আর হোয়াট ইজ অ্যাপ্রিসিয়েশন। হোয়াট ইজ দ্য রিসেন্ট ইস্যু, রিসেন্ট ইস্যু এখন বর্তমানে কি চলছে, অ্যাকচুয়াল হোয়াট ইজ হ্যাপেনিং দ্যাট ইউ শুড নো অ্যাজ অ্যান অ্যাসপিরিয়েন্স। তো একজন অ্যাসপিরেন্ট হিসাবে যে ভিতরের যে অ্যানালাইসিস, যে মূল যে বিষয়টা সেটাকে তোমাকে জানতে হবে। কজেস অফ ডিপ্রিসিয়েশন আর অ্যাপ্রিসিয়েশন অফ কারেন্সি, ঠিক আছে। তো নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইম্প্যাক্ট অফ ডিপ্রিসিয়েশন অফ কারেন্সি, যখন কোনো কারেন্সির ডিপ্রিসিয়েশন হয় সেখানে কি কি পজিটিভ এবং সেখানে কি কি নেগেটিভ অ্যাসপেক্টস থাকতে পারে, এবং ওয়ে ফরওয়ার্ড, ওয়ে ফরওয়ার্ড কি আছে, ঠিক আছে। তো rupees value is decreasing continuously. Depreciation, naturally value decrease of currency, যখন কোনো কারেন্সি ন্যাচারালি যখন মানে পারিপার্শ্বিক পরিস্থিতির উপর বেস করে যখন ন্যাচারালি যখন সে কারেন্সির ভ্যালু যখন কমে সেটাকে ডিপ্রিসিয়েশন বলা হচ্ছে। তো এখানে আমি একটা জিনিস ইউজ করলাম যে ন্যাচারালি যখন পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে ডিপেন্ড করে ন্যাচারালি যখন কমে, তাহলে কি সেখানে এরকম কোনো বিষয় আছে যে ইচ্ছাকৃত ভাবে কখনো কারেন্সির ভ্যালু কমানো যায়? ইয়েস, অবশ্যই আছে। পরে বলছি, দাঁড়াও নেক্সট স্লাইডে। তো অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন হচ্ছে ন্যাচারালি ভ্যালু ইনক্রিজ অফ কারেন্সি, যখন কোনো কারেন্সির যে ভ্যালু সেটা যখন ন্যাচারালি ইনক্রিজ হয় পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে ডিপেন্ড করে, তখন সেটাকে অ্যাপ্রিসিয়েশন বলছে। নেক্সট হচ্ছে ডিভ্যালুয়েশন। নেক্সট হচ্ছে ডিভ্যালুয়েশন, ইট ইজ দ্য ডেলিভারেট ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট অফ এ কান্ট্রিজ কারেন্সি ভ্যালু। তো কখনো কখনো কি হয়, এক্সাম্পল হচ্ছে চায়না, এক্সাম্পল হচ্ছে চায়না। তো কখনো কখনো কি হয়, এর যে মার্কেটটা স্পেশালি এক্সপোর্টকে এনহ্যান্স করার জন্য, এক্সপোর্টকে বাড়ানোর জন্য কখনো কখনো কি করে, নিজে ইচ্ছাকৃতভাবে যে কারেন্সির ভ্যালু কি করে, ডিক্রিজ করে দেয়। এটা খানিকটা তোমার ওই ডিসকাউন্ট দেওয়ার মতন, ঠিক আছে। খানিকটা তোমরা এই মানে ইকোনমিক্স পড়তে গেলে ইকোনমিক্সের থট জিনিসগুলোকে যদি খুব ভালো করে যদি বুঝতে হয়, তাহলে পারে আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো আমাদের ডেইলি লাইফের ছোট ছোট জিনিসের সাথে কানেক্ট কোরিলেট করে বুঝতে হবে, তাহলে পরে খুব ভালো এবং খুব সুন্দরভাবে বোঝা যাবে।
তো ডিসকাউন্ট বলতে এরা তো যে পার্টিকুলার বিষয়টা এক্সপোর্ট করছে তার উপরেই তো ডিসকাউন্ট দিয়ে দিতে পারে। তাহলে এখানে হোল যে তোমার যে ইকোনমি রয়েছে, যে হোল ইকোনমিতে যে কারেন্সি রয়েছে, সেই কারেন্সির কেন ভ্যালু কম আছে? সে এটা ব্রডলি এটা ইকোনমিকটাকে একটা সাস্টেইনেবল রাখার জন্য টেম্পোরারি পিরিয়ডের জন্য এরা কি করে, অ্যাডজাস্টমেন্ট, ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট করে, খানিকটা নিচের দিকে নামিয়ে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে, আবার সময় মতন এরা বুঝে শুনে এরা ঠিকভাবে, মানে এদের কাছে পাওয়ার আছে, কারণ চায়নার কাছে প্রচুর পরিমাণে ফরেক্স রিজার্ভ রয়েছে। ঠিক আছে, চায়নার কাছে প্রচুর পরিমাণে ফরেক্স রিজার্ভ রয়েছে, ইউএসডি, ইউনাইটেড তোমার হচ্ছে ডলারের রিজার্ভ রয়েছে। ঠিক আছে, তো চায়নার কাছে ক্ষমতা আছে, চায়না যখন তখন তার যে মার্কেট, তার যে কারেন্সি ভ্যালু, সেটাকে সে ইনক্রিজ করে নিতে পারে। ঠিক আছে, তো রিসেন্ট ইস্যু যেটা হচ্ছে যে লাস্ট ডে আমাদের যে আমেরিকার যে প্রেসিডেন্ট রয়েছে ডোনাল্ড ট্রাম্প, সে কি করেছে, সে কানাডা, মেক্সিকো এবং চায়না, এই তিনটে দেশের উপরে ইসে লাগিয়েছে, যেটা কর। ঠিক আছে, কর লাগিয়েছে, কর বলতে ট্যারিফস। ঠিক আছে, তো এই করের পিছনে কারণ হচ্ছে যে আমেরিকা হচ্ছে ওয়ার্ল্ডের একটা হিউজ রোল প্লে করে এক্সপোর্টের উপরে, সরি, চায়না হচ্ছে ওয়ার্ল্ডে একটা হিউজ রোল প্লে করে এক্সপোর্টের উপরে, এবং চায়না মেক্সিকো এবং কানাডাতে তার বিভিন্ন সেট আপ লাগিয়ে রেখেছে, যেখানে সে প্রোডাকশন করছে, এবং ডাইরেক্ট চায়নার থেকে আমেরিকাতে যে সমস্ত প্রোডাক্টগুলো যায় না, সেইগুলো কি করছে, চায়না এখানে সেট আপ করেছে কানাডা এবং মেক্সিকোতে, কানাডা এবং মেক্সিকোতে প্রোডাকশন করে বাই কানাডা এবং মেক্সিকো সেগুলো কি করছে, সেগুলো আমেরিকাতে এক্সপোর্ট করছে। ঠিক আছে, তো যে কারণের জন্য এদের উপরে কি করা হয়েছে, এদের উপরে ট্যারিফ বা কর লাগানো হয়েছে। তো চায়নার যে 10% কর, এটা হচ্ছে অ্যাডিশনাল, অর্থাৎ এখানে চায়নার তো 25% তো অবশ্যই লেগেছে, তার উপরে 10% লেগেছে, মানে টোটাল চায়নার উপরে 35% ট্যারিফ লেগেছে। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি করেছে, এই বিষয়গুলো গ্লোবাল মার্কেটে ইউএসডির ভ্যালুটাকে বাড়িয়েছে। এই যে তোমার হচ্ছে বর্তমানে ট্রাম্পের যে সেকেন্ড এরা, ট্রাম্প 2.0, সেখানে এসে ট্রাম্প যেভাবে কাজ করছে, তো তাতে পরে কি হচ্ছে, আমেরিকার যে ইউএসডির যে ভ্যালু, এমনিতেই আমেরিকা বিশ্বের 1 নাম্বার যে ইকোনমি, এবং তার সাথে তার যে স্ট্রেনদেনিং যে প্রসেস, সেটা আমেরিকাকে তার যে পজিশন সেটাকে ধরে রাখতে সাহায্য করেছে। আমি নেক্সট স্লাইডে যখন তোমাদেরকে বোঝাবো তখন তোমরা আরো বিষয়টা ভালোভাবে বুঝে যাবা। তো রিসেন্টলি এটাই হচ্ছে ইস্যু, যে কারণের জন্য কি হয়েছে, গ্লোবাল মার্কেটে ইউএসডির ভ্যালু ইনক্রিজ হয়েছে, এবং ইউএসডি ভ্যালু যখন ইনক্রিজ হয়েছে, মনে করো যে ইউএসডি ভ্যালু আর এটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যালু, দুটোই ইনক্রিজ হচ্ছে, কিন্তু তার সাথে ইউএসডির ভ্যালুর যে ইনক্রিজের যে রেটটা, সেটা ফাস্ট। তো সেই তুলনাতে যখন ইন্ডিয়ান কারেন্সি যখন তার ভ্যালু যখন ইনক্রিজ করতে পারছে না, তো অবশ্যই ইন্ডিয়ার কারেন্সির তুলনায় ইউএসডির কারেন্সির ভ্যালুটা বেড়ে যাবে, ইন্ডিয়ার কারেন্সির ভ্যালুটা কমে যাবে। তো সেটাই এখানে হয়েছে, সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি অ্যাকচুয়াল হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার অ্যান্ড ওয়াই ইন্ডিয়ান কারেন্সিজ ডিপ্রিসিয়েশন ইজ গোয়িং অন। তো এখানে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে, এবং কেন ইন্ডিয়ান যে কারেন্সি তার যে ডিপ্রিসিয়েশন সেটা ঘটছে। ঠিক আছে, দ্য রিজনস দ্যাট ইউ শুড নো। কি পয়েন্ট, ইউএস ইকোনমি is on the top position among the list of rank of all countries in the world। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট কি হচ্ছে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে ইউএস এর যে ইকোনমি, সেটা কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো, মানে ওয়ার্ল্ডের যে টোটাল যে কান্ট্রিগুলো রয়েছে তার যে ইকোনমির যে মানে যে ওয়েট, তার যে লিস্ট, অর্থাৎ কোন ইকোনমি কোন কার থেকে সব থেকে বড়, তো সেখানে যদি দেখতে হয় তাহলে পারে আমেরিকার ইকোনমি কিন্তু পৃথিবীর সবকটা দেশের মধ্যে সব থেকে ওপরে রয়েছে। ঠিক আছে, তো আমেরিকার যে টোটাল যে জিডিপি, যেটা হচ্ছে 2024 অনুসারে, সেটা হচ্ছে 225, অর্থাৎ 25.43 ট্রিলিয়ন ডলার, 25.43 কোটি, তোমার হচ্ছে 25.43 ট্রিলিয়ন ডলার। ঠিক আছে, যেটাকে আমি যদি আমাদের যে নাম্বারসে সেটা যদি প্রকাশ করি, তাহলে পারে সেটা গিয়ে দাঁড়াবে 25,43,000 কোটি ইউএস ডলার। বোঝো বিষয়টা, আরেকবার রিপিট করছি,
ইউএস এর যে জিডিপি, যে অ্যানুয়াল যে ইউএস এর জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাকশন, বা জিডিপি কে আমরা ধরে নিতে পারি যে বার্ষিক যে আয়, সেটাকে আমরা মোটা ভাবে সেটা আমরা ধরে নিতে পারি যে জিডিপি মানে হচ্ছে বার্ষিক আয়, ঠিক আছে। তো আমেরিকার যে বার্ষিক আয় 2024 অনুসারে সেটা হচ্ছে যে $25.43 ট্রিলিয়ন, যেটাকে আমি যদি নাম্বারসে কনভার্ট করি তাহলে পারে সেটা গিয়ে দাঁড়াবে 25,43,000 কোটি ইউএস ডলারে, ঠিক আছে। এবং সেখানে ওয়্যার ইন্ডিয়া ইজ ফিফথ লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, জিডিপি 24 অনুসারে $3.4 ট্রিলিয়ন, $3.4 ট্রিলিয়ন। এটাকে আমি যদি নাম্বারসে কনভার্ট করি তাহলে পরে এটা গিয়ে দাঁড়াবে 3,41,000 crore ইউএসডি, রাইট। আচ্ছা, এবার এই দুটো জিনিসকে একটু ভালো করে বোঝো। সেটা হচ্ছে যে আমেরিকা বিশ্বের সব থেকে বৃহত্তম ইকোনমি হোল্ড করছে, যার বার্ষিক যে জিডিপি, অ্যানুয়াল যে জিডিপি সেটা কত, সেটা হচ্ছে 25.43 ট্রিলিয়ন ইউএসডি। ইন্ডিয়া ওয়ার্ল্ডের ফিফথ লার্জেস্ট ইকোনমি, ইন্ডিয়ার যে অ্যানুয়াল জিডিপি সেটা কত, সেটা হচ্ছে অনলি 3.41 ট্রিলিয়ন ইউএসডি। হিয়ার উই শুড নো দ্য গ্যাপ অফ জিডিপি অফ দিস টু কান্ট্রিজ। তো এই যে ফার্স্ট 1 নাম্বার কান্ট্রি, এ হচ্ছে 5th নাম্বার কান্ট্রি, এই দুটো কান্ট্রির মধ্যে যে জিডিপির যে গ্যাপ রয়েছে না, সেটাকে একবার একটু বোঝার চেষ্টা করো। তো তুমি যদি ক্লাসে যদি ফার্স্ট হও, তুমি যদি তোমার যে প্রাপ্য নম্বর সেটা যদি 25 হয়, আর যে ক্লাসের যে 5th বয় বা 5th গার্ল, সে যদি তার যে প্রাপ্ত নম্বর সেটা যদি 3 হয়, তাহলে পরে তোমাদের ফার্স্ট এবং 5th-এর মধ্যে যে হিউজ ডিফারেন্স, সেটাকে একবার বোঝার চেষ্টা করো। আচ্ছা, নেক্সট নেক্সট দেখো, আনাদার ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ মেজরিটি অফ গ্লোবাল রিজার্ভ। মেজরিটি অফ গ্লোবাল রিজার্ভ, গ্লোবে সব থেকে বেশি সংখ্যক দেশের কাছে কোন দেশের কারেন্সি রিজার্ভ আছে, সেটা হচ্ছে ইউএসডি। কেন? বিকজ দ্য ডলার রিমেইনস দ্য কারেন্সি অফ চয়েস ফর ইন্টারন্যাশনাল ট্রেড। তো ডলার্সকে ইন্টারন্যাশনাল ট্রেডের যে এক্সচেঞ্জ মিডিয়াম হিসাবে মানে বেছে নেওয়া হয়েছে, প্রত্যেকটা দেশই এটাকে ডলার্সটাকেই ইন্টারন্যাশনাল কারেন্সি হিসাবে মূলত ব্যবহার করে থাকে। যেমন কেমন, আমি যদি এক্সাম্পল দিই, তুমি যদি কোনো এক্সপোর্টেড কার তুমি যদি কিনতে চাও, আমেরিকা হোক বা পৃথিবীর যে কোনো দেশের থেকেই হোক, তাহলে পরে তোমাকে কি করতে হবে, সেই যে কার্ডটা, সেই কার্ডটার যে ভ্যালু, সেই ভ্যালুটাকে তোমাকে ডলারে দিতে হবে, তোমাকে ডলারে পেমেন্ট করতে হবে। কিভাবে ডলারে পেমেন্ট করতে হবে? তোমাকে ফার্স্ট ইন্ডিয়ার যে কারেন্সি, সেটা দিয়ে তোমাকে ডলার কিনতে হবে। সেই ডলার দিয়ে তোমাকে কি করতে হবে, তোমাকে সেই তোমার যে গাড়িটা তুমি কিনছো, সেই গাড়িটার জন্য যে পেমেন্ট করা, সেটাকে তোমাকে ডলার দিয়ে পেমেন্ট করতে হবে। তাহলে এর ফলে কি হচ্ছে, এর ফলে ইন্ডিয়ান যে কারেন্সি সেটা সাপ্লাই হচ্ছে, ইন্ডিয়ান কারেন্সি সাপ্লাই হচ্ছে, যে ডলারের যে ডলারটা কি হচ্ছে, ডলারটার ডিমান্ডটা বাড়ছে। তো এটা কিন্তু একটা বিশেষ পয়েন্ট, যেটা হচ্ছে কারেন্সির যে ভ্যালু, সেই ভ্যালুটাকে গেইন করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে মেজর কমোডিটিস সাচ এজ অয়েল আর প্রাইমারিলি বট অ্যান্ড সোল্ড ইউজিং ইউএসডি, ঠিক আছে। তো মেজর যে কমোডিটিস গুলো রয়েছে ওয়ার্ল্ডের যে কোনো ধরনের, যে দুটো দেশের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ট্রেড চলে, এক্সপোর্ট ইম্পোর্ট চলে, সেইগুলো যে পেমেন্ট, সেইগুলো বেশিরভাগই সব কারেন্সিতেই, ইউএসডিতেই সেগুলো এক্সচেঞ্জ করা হয়ে থাকে। The US dollar plays a central role in international finance system. তো ইন্টারন্যাশনাল যে ফিনান্স সিস্টেম রয়েছে, সেখানে ইউএস ডলার একটা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে। দ্য স্ট্রেংথ অ্যান্ড দ্য পাওয়ার অফ ইউএস ইকোনমি হেল্পস ইট টু হোল্ডিং ইটস পজিশন অন দ্য গ্লোব অ্যান্ড কিপস কন্টিনিউ দ্য স্ট্রেংথেনিং প্রসেস। তো আমেরিকার যে ইকোনমিক যে পাওয়ার্স রয়েছে, যে স্ট্রেংথ রয়েছে বর্তমানে, সেটা কি করছে, সেটা আমেরিকাকে হেল্প করছে। কি হেল্প করছে? যে না, তার পজিশনটাকে ধরে রাখতে হেল্প করছে, এবং তার যে স্ট্রেংথেনিং যে প্রসেস, তার যে এই শক্তিশালী হওয়ার যে প্রসেসটা, সেটাকেও চালিয়ে যেতে সাহায্য করছে। আমি বোঝাতে পারছি? নেক্সট হচ্ছে, ইন 2020 ইউএস ডলার, ইন 2020 ইউএস
GDP was 21,32,000 crore USD। ঠিক আছে, তো 2020 সালে ইউএস এর যে জিডিপি ছিল সেটাই বলতে চেয়েছে এখানে মেনলি, যে 2020 সালে ইউএস এর যে জিডিপি ছিল সেটা হচ্ছে 21,32,000 কোটি ইউএস ডলার। ঠিক আছে, এবং এর যে জিডিপি গ্রোথের যে রেট সেটা হচ্ছে 2.5%, রাইট? ওকে, নেক্সট হচ্ছে ইন্ডিয়ার জিডিপি ছিল 2020-তে 2,67,000 কোটি ইউএস ডলার। ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ার যে জিডিপি গ্রোথের যে রেট সেটা হচ্ছে 7.6%। দুটো দেশের যে জিডিপি গ্রোথের রেট সেটা কিন্তু ডিফারেন্স রয়েছে, ইন্ডিয়ার জিডিপি গ্রোথ কিন্তু বেশি আমেরিকার থেকে। ঠিক আছে, কিন্তু আমেরিকা কিন্তু বেশি অঙ্কের কারেন্সি নিয়ে, কিন্তু বেশি অঙ্কের তার যে তার যে টোটাল যে কারেন্সি মানে তার যে ইকোনমির যে ওয়েট সেটা কিন্তু ইন্ডিয়ার থেকে অনেক বেশি। মানে মনে করো সাপোজ তুমি কেউ একজন 1,000 টাকা নিয়ে সে কোন একটা বিজনেস করছে, সে তার বিজনেসে সে পার ডে 50% লাভ করছে। ঠিক আছে, তো 50% লাভ করলে সে কত পাচ্ছে, সে 1,500 টাকা প্রত্যেকদিন নিয়ে মানে 1,000 টাকা নিয়ে সে ব্যবসা শুরু করছে, দিনের সকালে যাচ্ছে এবং রাত্রেবেলা সে 1,500 টাকা নিয়ে আসছে। ঠিক আছে, তো তার কিন্তু 50% লাভ হচ্ছে। কিন্তু আর একজন, সে মনে করো সে 10,000 টাকা কি 20,000 টাকা ব্যবসাতে লাগিয়েছে, সে কিন্তু মনে করো যে 5% লাভ বা 10% লাভ উঠাচ্ছে। ঠিক আছে, তো 10% বা 20% লাভ উঠাচ্ছে, 20% লাভ যদি ওঠায় 10,000 টাকা বা 20,000 টাকাতে, সে কিন্তু এই যে 1,000 টাকা লাগিয়ে যে 50% যে লাভ নিচ্ছে না, তার থেকে কিন্তু বেশি ইনকাম করছে। কিন্তু পার্সেন্টেজের দিক থেকে যদি আমি দেখি তাহলে পরে দেখবো যে 1,000 টাকা ইনভেস্ট করে যে 50% লাভ নিচ্ছে, 1,500 টাকা ইনকাম করছে, সে তো 50% লাভ পাচ্ছে। যে 20,000 টাকা লাগিয়ে যে 10% বা 20% লাভ ওঠাচ্ছে, সে তো মানে এই যে ফার্স্ট যে ব্যক্তি যে 1,000 টাকা ইনভেস্ট করে যে 50% লাভের সাথে 1,500 টাকা নিয়ে ফিরছে, তার ইনকাম হচ্ছে 500 টাকা। কিন্তু যে ব্যক্তি 20,000 টাকা বা 50,000 টাকা বিজনেসে ইনভেস্ট করে সে 5% বা 10% লাভ নিয়ে সে একটা সার্টেন অ্যামাউন্ট নিয়ে ঘরে আসছে, সেই অ্যামাউন্টটা কিন্তু ফার্স্ট ব্যক্তির 500 টাকার যে ইনকাম সেই ইনকামের থেকে সেকেন্ড ব্যক্তির ইনকামটা কিন্তু বেশি। কিন্তু আমি যদি রেটিংটা দেখি, প্রফিটের পার্সেন্টেজটা যদি দেখি তাহলে পরে আমি দেখবো ফার্স্ট পার্সনের পার্সেন্টেজটা কিন্তু বেশি। ক্লিয়ার? ওকে, রাইট। তো এটাই অ্যাকচুয়ালি এখানে আমেরিকা এবং ইন্ডিয়ার কথা যদি আমি দুটো দেশের কথা যদি বলি তাহলে পরে এটাই হচ্ছে যে আমেরিকার যে ইকোনমি সেটা কিন্তু বেশি, যে কারণের জন্য আমেরিকা 2.5% জিডিপি গ্রোথ রেট নিয়েও সে কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে, যেখানে ইন্ডিয়া যেখানে ইন্ডিয়া 7.6% জিডিপি গ্রোথ রেট নিয়েও এখনো পর্যন্ত 3.41 ট্রিলিয়ন ডলার ইউএসডি তোমার হচ্ছে টোটাল ইকোনমি হোল্ড করছে, রাইট? ওকে, নেক্সট হচ্ছে বোথ কান্ট্রি ইজ গ্রোয়িং ইটস ওন ইকোনমি। দুটো কান্ট্রি এগোচ্ছে, বাট ইন্ডিয়াস গ্রোয়িং রেট ইজ ভেরি ফাস্ট ইন কম্পেয়ার টু ইউএস এর কম্পেয়ারে ইন্ডিয়ার যে গ্রোয়িং রেট সেটা কিন্তু ফার্স্ট, 7.6% গ্রোথ রেট, where US growing amount is too much than India। যেখানে ইউএস এর যে গ্রোয়িং যে অ্যামাউন্ট সে 2.5% রেটিং এ গ্রোথ করেও সে যে অ্যামাউন্ট গেইন করছে ইয়ারলি, সেটা কিন্তু ইন্ডিয়ার থেকে অনেক বেশি। আশা করি আমি কিছুটা তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে ডিউ টু ইউএসএ কনসিস্টেন্ট গ্রোয়িং ইকোনমি and dollar used as a medium of international trade, that is supply and demand of US currency is appreciating in global market। তো কনসিস্টেন্সি গ্রোয়িং রয়েছে ইউএস ইকোনমির কনসিস্টেন্সি গ্রোয়িং বজায় রয়েছে, এবং তার সাথে ডলারের যে চাহিদা, ডলার যে ইন্টারন্যাশনাল ট্রেডের মিডিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে, যে কারণের জন্য কি হচ্ছে, ডলারের যে অ্যাপ্রিসিয়েশন সেটা কিন্তু হয়েই রয়েছে গ্লোবাল মার্কেটে।
So we can say here India's currency is not depreciating, USD is appreciating. তো আমরা এই যে বিষয়টা যেটা আমরা দেখলাম সেখান থেকে আমরা এই বিষয়টা কনক্লুশন করতে পারি যে ইন্ডিয়ার যে কারেন্সি সেটা কিন্তু নিচে আসছে না। ডলারটা ইন্ডিয়ার যে হারে উপরে উঠছে, ডলার তার থেকে বেশি হারে উপরে উঠছে। সুতরাং আমরা এটা বলতে পারি যে ইন্ডিয়ান কারেন্সি নট ডিপ্রিসিয়েটিং। ইউএস কারেন্সি ইজ অ্যাপ্রিসিয়েটিং, মানে ইউএস ডলারটা বেশি পরিমাণে উপরে, মানে বেশি দ্রুততার সাথে উপরে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আশা করি আমি তোমাদের কিছুটা বোঝাতে পারলাম। তো এই হচ্ছে মেন কনসেপ্ট বর্তমানে যেটা নিউজে, যেটা আজকের নিউজ পেপারের যে হেডলাইন্স, ফার্স্ট ফ্রন্ট পেজের যে হেডলাইন্স যেটা ছিল, সেটার মেন কনসেপ্টটাই হচ্ছে এটা। কিন্তু এটা কিন্তু আমাদের যে ইকোনমি, সেটা যতই তোমার হচ্ছে বলি না কেন যে আমাদের কারেন্সির ডিপ্রিসিয়েশন হচ্ছে না, কিন্তু এই যে ঘটনা যেটা বর্তমানে চলছে, যেটা আমি তোমাদেরকে বোঝালাম, সেটা কিন্তু আমাদের ইকোনমির জন্য কিন্তু খুব একটা ভালো জিনিস না। আগে গিয়ে কিন্তু আমাদের কিন্তু সমস্যায় পড়তে হবে যদি না এখনই আমরা কি করি, যদি না এখনই আমরা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। তো কজেস অফ অ্যাপ্রিসিয়েটিং অফ কারেন্সি, তো কারেন্সির যে অ্যাপ্রিসিয়েটিং হচ্ছে সেটার কারণ কি কি, বা কোন কোন কারণের জন্য যে অ্যাপ্রিসিয়েটিং হয়ে থাকে, সেটা হচ্ছে যে ফরেন ইনভেস্টমেন্ট, এফডিআই আর এপিআই। তো ফরেন ইনভেস্টমেন্ট যখন বাইরের কোনো কান্ট্রির থেকে যখন ইনভেস্টমেন্ট যখন কান্ট্রিতে আসবে, তখন কি হবে, কান্ট্রির যে ভ্যালু, কারেন্সি ভ্যালু, সেটা কিন্তু ধীরে ধীরে তখন বাড়তে থাকবে। যখন বড় কোনো কোম্পানি যখন বাইরের কোনো কান্ট্রি থেকে ইন্ডিয়াতে যখন আসবে, ইনভেস্ট করবে ইন্ডিয়াতে, যখন তারা তাদের বিজনেস করবে, তখন কিন্তু ইন্ডিয়ার যে কারেন্সি ভ্যালু সেটা কিন্তু বাড়বে। এফডিআই আর এফপিআই, এফডিআই হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যেখানে মেনলি বাইরের কোনো কোম্পানি সেটা ইন্ডিয়াতে আসছে, তারা সেখানে পুরো তাদের সেট আপ তৈরি করছে, তাদের অফিস, তাদের জায়গা জমি নিয়ে তাদের অফিস সেট আপ করছে, তারা এমপ্লয় হায়ারিং করছে, ফুল সেট আপ তৈরি করছে, এবং সেটা ইন্ডিয়াতে কি করছে, লং টার্মে ইনভেস্ট করছে। তারা যে ইনভেস্টটা করছে সেটা কিন্তু ইন্ডিয়াতে লং টার্মে ইনভেস্ট করছে। আর এফপিআইটা কি, এফপিআই হচ্ছে মেনলি ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, সেখানে বাইরের যে কোম্পানি রয়েছে সে ডাইরেক্টলি ইন্ডিয়াতে আসছে না, সে কি করছে, ওইখানে থেকেই তার যে তার কাছে যে ব্যালেন্স বলো, বা তার যে টাকা আছে, তার যে পয়সা আছে, সেটাকে সে কি করছে, ইন্ডিয়ার যে কোনো কোম্পানি বা যে কোনো ওই সাথে একটা শেয়ারে ইনভেস্ট করছে। তো এটা মেনলি কি হচ্ছে, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে। তো এটাও খানিকটা প্রভুক্ত করেই অবশ্য, এটাও খানিকটা খানিকটা ইসে যোগায় কারেন্সি ভ্যালুতে। কিন্তু উম, যদি এফডিআই বেশি পরিমাণে আসে, সেক্ষেত্রে এটা সব থেকে বেশি আহ, লাভ হবে। কজেস অফ ডিপ্রিসিয়েটিং অফ কারেন্সি, কারেন্সি ডিপ্রিসিয়েটিং এর কি কি কারণ রয়েছে, এখানে ফার্স্ট হচ্ছে ক্যাপিটাল আউটফ্লো, যেমন এফডিআই তেমনই উল্টো হচ্ছে যে ক্যাপিটাল আউটফ্লো। সাপোজ ভাবো যে যদি এখন টাটা বা রিলায়েন্সের মতন যে ইন্ডিয়ার এখন যে টপ মোস্ট যে লিডিং কোম্পানি রয়েছে, সে যদি ইন্ডিয়ার থেকে চলে গিয়ে যদি অন্য কোনো কান্ট্রিতে যদি ইনভেস্টমেন্ট করা যদি শুরু করে, সেক্ষেত্রে কি হবে, ইন্ডিয়ার যে কারেন্সি ভ্যালু সেটা কিন্তু কমে যাবে। মোর ইম্পোর্ট অ্যান্ড লেস এক্সপোর্ট, এটা হচ্ছে আর একটা বিশেষ পয়েন্ট, যেটা হচ্ছে কারেন্সি ডিপ্রিসিয়েশনের জন্য। মোর ইম্পোর্ট অ্যান্ড লেস এক্সপোর্ট, দেখো মোর ইম্পোর্ট যখন করছো, যখন মানে ট্রেডিং এর যে ব্যালেন্সটা, যে ইম্পোর্ট এবং যে এক্সপোর্ট, সেটার যে ব্যালেন্স সেটা কিন্তু 50-50 হওয়াটা খুব প্রয়োজন ইকোনমি সাস্টেনেবলের জন্য। কিন্তু যদি এটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, যেমন যখন কোনো কান্ট্রি ইম্পোর্ট বেশি করে এক্সপোর্ট কম করে, তখন তার কাছে কি হবে, তার কাছে কিন্তু ফরেক্স রিজার্ভ যেটা, সেটা কিন্তু কমে আসবে। ইউএসডি যে রিজার্ভ যেটা তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডিং এর জন্য রাখা হয়, সেটা কিন্তু কমে আসবে। কিভাবে কমে আসবে, যখন তুমি মোর ইম্পোর্ট করছো, তখন তোমাকে কি করতে হচ্ছে, তখন তোমাকে বেশি পরিমাণে ইন্ডিয়ান কারেন্সি দিয়ে তোমাকে ইউএস ডলার কিনতে হচ্ছে। সেই ডলার দিয়ে তোমাকে ইম্পোর্টের যে তোমার যে প্রাইস, সেটাকে পেমেন্ট করতে হচ্ছে। ঠিক আছে, এবং লেস এক্সপোর্ট, তো যখন তুমি কোনো কান্ট্রিতে তোমার কোনো প্রোডাক্ট, ইন্ডিয়ার কোনো প্রোডাক্ট যখন অন্য কোনো কান্ট্রিতে পাঠাচ্ছে, লেস অ্যামাউন্টে যখন পাঠাচ্ছে, তখন তারাও কিন্তু আমাদেরকে ডলারেই পেমেন্ট করছে।
কিন্তু সেটা হচ্ছে লেস অ্যামাউন্ট, যে অ্যামাউন্ট ডলার আমরা আমাদের পয়সা খরচা করে আমাদের ডলার কিনে আমরা যে পরিমাণ ডলার বাইরে দিয়ে আমরা ইম্পোর্ট করছি প্রোডাক্ট, সেই পরিমাণ কিন্তু আমরা কি করতে পারছি না, আমরা কিন্তু ডলার কিন্তু আমরা নিতে পারছি না, রাইট? তো এটা কিন্তু একটা মানে কারেন্সির যে ডিপ্রিসিয়েশন, যখন আমাদের কাছে ডলার থাকবে না, আমরা ক্রমাগতভাবে আমাদের যে কারেন্সি সেটাকে আমরা এক্সচেঞ্জ করে ডলার নিতে থাকবো, ডলার নিতে থাকবো, ডলার নিতে থাকবো। তো এটার মানে কি? এটার মানে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি এটাই দাঁড়াচ্ছে যে ইন্ডিয়ার কারেন্সির ভ্যালু কমে যাচ্ছে। হাই ইনফ্লেশন, যখন মার্কেটে যখন প্রচুর পরিমাণে যখন দ্রব্যমূল্যের যখন বৃদ্ধি হচ্ছে, তখন কিন্তু এটাও কিন্তু তোমার হচ্ছে তোমার যে কারেন্সি ভ্যালু সেটা কিন্তু এফেক্ট করছে, ঠিক আছে? দেন হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল যে স্ট্যাবিলিটি। তো কান্ট্রিতে যদি পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল যদি স্ট্যাবিলিটি না থাকে, পলিটিক্যালি যদি পলিসিগুলো ঠিকঠাকভাবে যদি মেনটেন না করা হয়, তাহলে পারে কিন্তু এই কারেন্সি ডিপ্রিসিয়েশন হতে পারে, ঠিক আছে? তো পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট অফ অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ডিপ্রিসিয়েশন। তো এই অ্যাপ্রিসিয়েশন বা ডিপ্রিসিয়েশনেরই কিছু পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে। যেগুলো অ্যাপ্রিসিয়েশনের পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে রিডাকশন অফ ইনফ্লেশন। যখন কোনো কান্ট্রির যখন কারেন্সি ভ্যালু ইনক্রিজ হচ্ছে, তখন সে কিন্তু তার ইনফ্লেশন বা দ্রব্যমূল্য বৃদ্ধিটাকে কিন্তু কন্ট্রোল করতে পারে। নেক্সট হচ্ছে লোয়ার প্রাইস ফর ফরেন কারেন্সি, ঠিক আছে? অন্য দেশের যে কারেন্সির যে ভ্যালু সেটা কিন্তু তার রেসপেক্টে কিন্তু কম হবে। হেলদি সোশিও ইকোনমিক স্ট্যাবিলিটি, এবং এটার দ্বারা কি করছে? হেলদি সোশিও ইকোনমিক স্ট্যাবিলিটি বজায় রাখছে, রাইট? নেগেটিভ অফ অ্যাপ্রিসিয়েশন। তো এই অ্যাপ্রিসিয়েশনের যে নেগেটিভ রয়েছে সেগুলো রয়েছে ওভার এ পিরিয়ড অফ টাইম ইট রিডিউস ফরেন ইনভেস্টমেন্ট। তো যখন অ্যাপ্রিসিয়েশন মানে এই যে কোনো দেশের যখন কারেন্সি ভ্যালু যখন এক নাগারে অনেকটা বেশি হয়ে রয়েছে, তখন কি হচ্ছে? এটা কিন্তু ফরেন ইনভেস্টমেন্টকে রিডিউস করে দেয়। কিভাবে রিডিউস করে দেয়? যেমন মনে করো আমি ইন্ডিয়ার থেকে আমি ইউএস এর কোনো একটা ইনভেস্টমেন্টে যাচ্ছি, কিন্তু ইউএস এর যে কারেন্সি সেটা এতটা পরিমাণে তার যে ভ্যালু সেটা উপরে উঠেছে যে আমি সেটা অ্যাফোর্ড করতে পারছি না। হয়তো 87 না হয়েও যদি 70 হতো, তাহলে পরে আমি হয়তো সেটা অ্যাভয়েড করতে পারতাম, সেটা তাহলে পরে হয়তো আমি ইনভেস্ট করতে পারতাম। যেহেতু 70 এখন নেই, এখন 87 গিয়ে পৌঁছেছে, আমি হয়তো সেটা যেতে পারবো না। তো মেনি ইনভেস্টমেন্ট রিডিউস হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে ইম্পোর্ট বিকাম চিপার। তো যখন আমি আমার আমার কাছে যে পয়সা রয়েছে তার ভ্যালু যখন বেশি হবে, তখন আমি কি করতে পারবো? যে আমার যে ইম্পোর্ট করব, অর্থাৎ ওই অন্যান্য দেশের যে অন্যান্য দেশের যে কারেন্সি ভ্যালু সেটা তো আমার তুলনায় অনেক কম। তো আমি তাদের কাছ থেকে যেটা কিনবো, মনে করো সাপোজ একটা হানি প্রডিউস করতে আমেরিকাতে যে পরিমাণ কস্ট খরচা হচ্ছে, সেটা কিন্তু ইন্ডিয়াতে কিন্তু অনেক কমে হচ্ছে। এবং তাদের কাছে যে 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 ডলার রয়েছে সেটা কিন্তু ইন্ডিয়ার যে কারেন্সি তার তুলনায় কিন্তু অনেক বেশি। তো তারা ওখানে যদি হানি প্রডিউস করে, তাতে যে খরচা, তার থেকে যদি ইন্ডিয়ার থেকে তারা যদি হানি কিনে নেয়, তার থেকে অনেক বেশি কম খরচাতে হয়ে যাবে। তো ইম্পোর্ট অনেক সময় চিপ বা স্বল্প মূল্যে হয়ে যায়। আর হচ্ছে ডোমেস্টিক প্রোডাকশন মে গেট এফেক্টেড। তো এই যে যখন ইম্পোর্টের উপরে যখন ডিপেন্ড হয়ে যাবে না কান্ট্রি, তখন তার যে নিজস্ব যে ডোমেস্টিক প্রোডাকশন সেটা কিন্তু কি হবে? সেটা কিন্তু এফেক্টেড হতে পারে। তো ওয়ে ফরওয়ার্ড, এই যে কারেন্সি যে ডিপ্রিসিয়েশন, এটার হাত থেকে বাঁচার জন্য বা এটাকে মেনটেন করার জন্য আমাদেরকে কি করতে হবে? ট্রেড ব্যালেন্স করতে হবে, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট 50-50 করতে হবে। আমরা যদি 100 টাকার জিনিস কিনি, তাহলে পরে আমাদের 100 টাকার জিনিস বিক্রিও করতে হবে। তাহলে পরে কি হবে? তাহলে পরে আমরা যে 100 টাকা জিনিস কিনবো, তার জন্য আমরা যে ইউএস ডলারটা আমরা ডিমান্ড করবো, আমরা যে ইউএস ডলার যেটা আমরা আমাদের ইন্ডিয়ান 100 টাকা দিয়ে আমরা যে ইউএস ডলার কিনবো বর্তমানে আজকের ডেটে, আমি যদি 100 টাকা দিয়ে যদি আমেরিকার কোনো একটা প্রোডাক্ট কিনতে চাই, তাহলে পরে আমাকে কি করতে হবে? ফার্স্ট 100 টাকা দিয়ে আমাদের রিজার্ভ ব্যাংকের কাছ থেকে আমাকে ইউএস ডলার কিনতে হবে। রিজার্ভ ব্যাংক আমাকে 87.12 ইউএস ডলার দেবে। আমি সেটা নিয়ে আমি কি করবো? সেই প্রোডাক্টটা কিনবো। তো আমাকে এটাও মাথায় রাখতে হবে যে যখন আমি 100 টাকা আমেরিকান প্রোডাক্ট কিনলাম, তাহলে পরে আমাকে 100 টাকার জিনিস কোনো জায়গায় আমাকে বিক্রি করতে হবে। তাহলে পরে তারা আমাকে কি করবে? তারা আমাকে ইউএস ডলারে পেমেন্ট করবে। তারা যখনই আমাকে ইউএস ডলারে পেমেন্ট করবে, তখন কিন্তু আমি আমার যে আমার যে কারেন্সির যে ব্যালেন্সটা সেটা কিন্তু আমার মেনটেন হয়ে যাবে। নেক্সট হচ্ছে অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট। তো কারেন্সির অ্যাপ্রিসিয়েশনটাকে বজায় রাখার জন্য ফরেন ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করা কিন্তু খুব বেশি জরুরি। এর জন্য গভর্নমেন্টের বিভিন্ন পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করা
বিশেষ দরকার আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে সেলফ রিসাইলেন্স। তো সেলফ রিসাইলেন্স হচ্ছে আত্মনির্ভরতা। বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন মানে প্রোডাকশনের উপরে বিশেষ করে জোর দিয়ে সেলফ রিসাইলেন্সটাকে কিন্তু বাড়াতে হবে। নেক্সট হচ্ছে মোর ইম্পোর্ট। যদি এই যে ব্যালেন্সের থেকেও যদি আমরা ইম্পোর্টটা যদি বেশি করতে পারি, সেক্ষেত্রে কি হবে, আমাদের ফরেক্স রিজার্ভ যেটা সেটা কিন্তু বাড়বে, ইউএসডি কিন্তু বাড়বে। তখন কি হবে, আমাদের ইন্ডিয়ান যে কারেন্সির যে ভ্যালু সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আশা করি আমি তোমাদের এই আর্টিকেলটা সম্পর্কে খানিকটা বোঝাতে পারলাম। তো আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর যে পার্ট ওয়ান আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা এই আর্টিকেলটা আশা করি বুঝেছো। আমি নেক্সট পার্টে আমি 4th ফেব্রুয়ারি অফ 2025 এর যে বাকি যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যেগুলো আছে সেগুলো আমি পাবলিশ করব। তোমরা দেখো, এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।